সাবলীল ছিল যে আমরা খুব বেশি উপকৃত হলাম। এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা বিষয় একটু জানার আছে। জি বলেন। আমরা যারা চাকরিজীবী মা আছি বা সব ক্ষেত্রেই আছে, জি, তো সেইখানে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা যে ডে কেয়ার সেন্টার। অনেক ধন্যবাদ, আমি আপনার প্রশ্নটা পেয়ে গেছি। অনেক ধন্যবাদ। উনি যে বলেছেন ডে কেয়ার সেন্টারের আমাদের এটা মহিলা শিশু খালা এরাই করে না সাধারণত, অথবা ওই যে ট্র্যাডিশনাল দেয়, আমরা যেটা বলতাম যে আগে টিভি বলতো ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, এখন ট্রেনিং দেওয়া হয়েছে তাদেরকে, ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে ট্রেনিং দেওয়া আছে, এখন বলে এসবিএস স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্ট। তাকে কিছু কিট দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে, এই ডেলিভারিটা সেফ যাতে হয় করানোর জন্য, গ্লাভস বা আদার্স যা কিছু লাগে একটু, সেগুলো সরকার থেকে তাকে ট্রেনিং দিয়ে এই কিটগুলো দিয়েছে আমাদের মায়েদের বোনদের নিরাপদ প্রসবের জন্য। এখন এই তথ্যটি আপনাকে জানতে হবে, মানুষকে জানাতে হবে যে সেফ ডেলিভারির জন্য অবশ্যই যার ট্রেনিং আছে, ট্রেনিং প্রাপ্ত দায়ের সহযোগিতা নেবেন। কেন নেবেন? যার ট্রেনিং নাই সে আপনার নিজের ক্ষতি করে ফেলবে, মানে গর্ভবতী মায়ের ক্ষতি করে ফেলবে এবং বাচ্চার ক্ষতি করে ফেলে। প্রতিবন্ধী বাচ্চার জন্মের হার বেড়ে যাচ্ছে, এটির বিভিন্ন কারণের সাথে আরেকটি কারণ হচ্ছে আনাড়ি মহিলা দিয়ে ডেলিভারিটা করানো। যখন ডেলিভারি করে যদি ব্রেনে চাপ লেগে যায় মাথাতে, সর্বনাশ, তাহলে তো বোঝেনি কি হবে। প্রতিবন্ধিতা বেড়ে যাচ্ছে, আশঙ্কাজনক হারে। এই জন্য আমাদের এই তথ্যটি, এই মেসেজটি দেওয়া খুবই জরুরি যে অবশ্যই যখন ডেলিভারি হবে প্রসবটা অবশ্যই ট্রেনিং প্রাপ্ত স্বাস্থ্যকর্মী হোক, দায়ী হোক, মানে যার ট্রেনিং আছে সেই ট্রেনিং প্রাপ্ত দায় দিয়ে আমরা ডেলিভারিটা করাবো। মেসেজটা ক্লিয়ার তো আপনাদের কাছে? দয়া করে এই তথ্যটি আমরা দেবো, তাহলে নাহলে আমার মাকেও আমি নিরাপদ রাখতে পারবো না, আমার শিশুকে আমি সেফ রাখতে পারবো না, প্রতিবন্ধী বাচ্চা হবে। কাজে নানান সমস্যা নিয়ে কিন্তু বাচ্চা জন্ম নিচ্ছে। এখন আমি নিরাপদে প্রসব করানোর জন্য মার আগে থেকে চেক আপ করিয়েছি, তারপরে আপনার দিনে 2 ঘন্টা বিশ্রাম দিয়েছি, রাতে 8 ঘন্টা ঘুম হয়েছে। অনেক সময় দেখবেন যে বাচ্চা মরা, ল্যাংড়া, বোবা, কানা, টেরা হয় না? কি আমার সাথে যে কথা বলেন, হয়তো এরকম হয়। আমরা কার দোষ দিই? সত্যি কথা বলবেন, মেয়েটার ওই গর্ভবতী মায়ের দোষ দিই না, প্রসূতি মায়ের, যে এই নিয়ম কানুন ঠিক মতো পালন করে নাই, অথবা ওই কি বলে ঠিক দুপুর সময় গাব গাছে নিচে গেছিল, গ্রামে যেগুলো বলে আর কি। তারপর কালী সন্ধ্যার সময় ঘরের পিছনে গেছিল, বলে না? ঠিক দুপুর সময় গাব গাছে নিচে গেছে, কালী সন্ধ্যার সময় ঘরের পিছনে গেছে, বাতাস লাগছে, বা জিনে ধরছে বা ভূতে ধরছে, অথবা বাবার বাড়ি গেছিল কে জানি ধরছে, বাতাস লাগছে, মানে একটা না একটা আমরা ওই গর্ভবতী মায়ের দোষ দিই। আর তাই দেই না সবাই? সবাই একমত তো? তাই তো দেই। আসলে কি তাই? যে গর্ভবতী মায়ের শরীরে আয়োডিন কম থাকে, আয়োডিনের ঘাটতি থাকে, তার বাচ্চা এরকম সমস্যা নিয়ে জন্মাতে পারে, মরা, ল্যাংড়া, বোবা, কানা, টেরা, হাবা গোবা। সমস্যা হলো আয়োডিনের, আর আমরা দোষ দিই গাব গাছের, জিনের, ভূতের, কালী সন্ধ্যার। এটি আমাদের কুসংস্কার। এখন আমাদের দেশে কুসংস্কারে আচ্ছন্ন মানুষের অভাব নেই, অবস্থা অনেক চেঞ্জ হয়েছে, বাট এখনো আছে। টিলনাও এখনো গ্রামে অনেক মানুষ দেখবেন যেরকম সে বলে। তা ওই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলে না, ওই যে কি বটিতে কি কোটাকুটি নিষেধ করে, বাচ্চার নাকি ঠোঁট কাটা হবে, এটা হবে, সেটা নানান রকম ফর্মুলা, মাছ খাওয়া যাবে না, গজার মাছ খাওয়া যাবে না, শরীরের মধ্যে গজার মাছের মধ্যে আঁশ হবে, সর্বনাশ। নানান রকম কুসংস্কার আছে আমাদের এখনো, আছে না এগুলো? এই ভ্রান্ত ধারণাগুলো, কুসংস্কারগুলো আমাদের দূর করতে হবে। এই আপনাদের মাধ্যমে বৃহত্তর মানুষের কাছে এই তথ্যগুলো যাওয়া দরকার, খুবই দরকার। তাহলে আমাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সঠিক বয়সে মা হতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, সেফ ডেলিভারির জন্য, নিরাপদ প্রসবের জন্য আমার প্রশিক্ষণপ্রাপ্ত দায়ের সাহায্যে প্রসবটা করতে হবে। এবার আসেন, আমি মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কিন্তু কথা বলছি, একটার সাথে একটা রিলেটেড। তো নিরাপদ প্রসব হয়ে গেল, মা কি সেফ, বাচ্চা কি সেফ? কি মনে হয় আমাদের? গর্ভাবস্থা 9 মাস যেমন সেফ না, যে কোনো সময় যে কোনো ঝুঁকি হতে পারে। এটি রিক্সাওয়ালা পরিবার থেকে শুরু করে আপ টু প্রেসিডেন্টের পরিবার, এটা একটা ন্যাচারাল বিষয়, তাই না? কোন মা কখন বিপদে পড়বে এটা কি কোনো গ্যারান্টি দেওয়া যাবে? কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। যার বাসায় নিজের ঘরেই ডাক্তার আছে সেও কিন্তু গ্যারান্টি দিতে পারবে না, কারণ এটি ন্যাচারাল বিষয়, প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে রাখবে এটা কেউ বলতে পারছে না। এই জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সচেতন করতে হবে যে প্রিকশনারি মেজার যাতে আমরা ঠিকমতো নেই, মানুষকে এই তথ্যটা দেওয়া খুবই জরুরি। তাহলে আমি গর্ভবতী মায়ের পরিচর্যা করলাম, তাকে পুষ্টিকর খাবার দিলাম, দিনে 2 ঘন্টা বিশ্রাম দিলাম, রাতে 8 ঘন্টা ঘুমাতে দিলাম, পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ালাম, আয়োডিনযুক্ত মানে খাবারটা খেলাম। ওই যে আয়োডিনের কথা বলছিলাম, যে আয়োডিন অভাবে আমরা কেন ভুগি? এটি আসলে আমাদের প্রকৃতিগতভাবে যে শাকসবজি খাই এটাতে আয়োডিন থাকার কথা, কিন্তু প্রতি বছর দেখেন খেয়াল করে অতিবৃষ্টি হয়, বন্যা হয় না? এই অতিবৃষ্টি, বন্যার কারণে, এই সমস্ত কারণে, প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে মাটিতে যে আয়োডিনটি থাকে, এটি একটি মৌলিক পদার্থ, নিউট্রিয়েন্ট, এটি শস্যে অটোমেটিক থাকার কথা, কিন্তু অতিবৃষ্টি, বন্যার কারণে এটি ধুয়ে চলে নদী দিয়ে কোথায় যায়? সাগরে। সাগরে মাছে আয়োডিন বেশি, সামুদ্রিক মাছে আয়োডিন সবচেয়ে বেশি। তাহলে আমরা তো এমনি শাকসবজি খেলে তো আমার আয়োডিন পাওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে আমি প্রপার আয়োডিন পাচ্ছি না।
অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করি, আমরা অতিমাত্রায় সার ব্যবহার করি, নানান কারণে এই হ্যাজার্ডগুলো আমাদের মনুষ্য সৃষ্ট দুর্যোগের কারণে প্রাকৃতিকভাবে যে খাদ্যশস্যে যে আপনার শাকসবজিতে আয়োডিন থাকার কথা সেটি পাওয়া যায় না। এই জন্য আমাকে আয়োডিনযুক্ত লবণটা খেতে হয়, আয়োডাইজ সল্ট। আর সামুদ্রিক মাছ যদি মানে আপনার সুযোগ থাকে ওটি বেশি করে খাবেন, ওটাতে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন আছে। আমরা কি কেউ জানি? তাই না তো। তাহলে দেখেন আমরা আমাদের এই সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত, মানুষের সন্তান, তাকে কি খাওয়াচ্ছি? ছাগল, গরু আর বিদেশি পশু খাওয়াচ্ছি না? ওর মধ্যে আপনি একদম জন্মের পরেই পশু প্রভৃতি ঢুকাই দিচ্ছেন। ছোটকালে মায়েরা গুতায়, বিয়ে করে বউরে গুতায়, গুতাগুতির মধ্যে আজীবন থাকে। কথা ঠিক না? ভুল কিছু বললাম? আপনি পশু প্রভৃতি ঢুকাই দিচ্ছেন। কখনো শুনছেন যে বাঘের বাচ্চা ছাগলের দুধ খাইছে? শুনছেন? অথবা ছাগলের বাচ্চা বাঘের দুধ খাইছে? সর্বনাশ, গেলে তো বাঘই ওর আস্তে খাই ভালো লাগবো। তো কোনো প্রাণী কিন্তু অন্য প্রাণীর দুধ খাওয়ায় না তার নবজাতক মানে বাচ্চাকে। একমাত্র সৃষ্টির সেরা জীব আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের সন্তান লজ্জার বিষয় যে অন্য প্রাণী দুধ খায়। ছাগল খাওয়াই, গরু খাওয়াই, বিদেশি পশু খাওয়াই, খাওয়াই না? কেউ কি আমার সাথে দ্বিমত করেন যে আমরা এটি করি না? করি। ডাক্তার সাহেবরা আবার যে বাচ্চা জন্মের পরে ছোট করে লেখা দেয়, প্রেসক্রিপশন দিয়ে দেখি কি ওষুধ খাবেন, আবার এখন ছোট করে একটা কোটার নাম লেখা দেয় না? দেয় কিন্তু। এখানে যদি ডাক্তার কেউ থাকে থাকেন মাইন্ড করবেন, এটা কিন্তু বাস্তবতা, তাই না? ওই কোম্পানির সাথে তার হয়তো কিছুটা বিষয় থাকে, আমি সেদিকে গেলাম না। একটা কোম্পানি ওষুধের মানে ওই যে কোটার নাম লেখা দেয়। দয়া করে এই ভুলটি করবেন না। শুধুমাত্র মায়ের বুকের শাল দুধ। আপনি যদি শিশুকে নিরাপদ রাখতে চান, জন্মের পরে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের শাল দুধ দিবেন। আচ্ছা মা বোনরা একটু কথা মন দিয়ে শুনে, এই যে মায়ের বুকে যে দুধ আসে, আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। আমার সন্তান তারাও তার মায়ের বুক দুধ খেয়েছে, বাইরে খাবার খেতে হয়নি আমার সন্তানদের ক্ষেত্রে। আমার নিজের পরিবারের কথা বললাম। ওই যে বাচ্চা যে জন্মের পরে কান্দাকাটি করে, আমরা সবাই মনে করি না যে ক্ষুধা লাগছে খাইতে চাই। আসলে কি সবসময় তার ক্ষুধা লাগে? সে ছিল মায়ের পেটে, নতুন একটা পরিবেশে আসছে সাভারের মাটিতে। সাভারের মাটির পরিবেশের মায়ের পেট একই রকম? নো ওয়ে। তার পরিবেশটা ভিন্ন রকম হয়ে গেছে। তার তো মুখে কোনো ভাষা নাই। ভাষা আছে কি? একটাই ভাষা, ওয়া ওয়া করে কান্দে। তো যে কান্দাকাটি করে সবাই মনে খালি খিদা লাগছে। একবার বাবা খাওয়ায়, মায়ে খাওয়ায়, নানি দেয়, যারা আছে সবাই খাওয়ায় পেটে 12টা বাজায় ফেলায়। তাই করে না? পেটে চাবচ্ছে ফকে বাচ্চা, পেটে রোগী হয়ে যায়, অনেক সমস্যা হয়। কাজে বাচ্চা কান্দাকাটি করে সে খাওয়ার জন্য তার সমস্যা হয়। তার যেহেতু মুখে একমাত্র ভাষাই হচ্ছে ওয়া ওয়া, ওটা দিয়ে সে তার সবকিছু প্রকাশ করতে চায়, কিন্তু আমরা না বুঝে তাকে শুধু খাওয়াই। এই যে 3 দিনের মধ্যে যে বাচ্চাকে বাইরে খাবার খাওয়ার অভ্যস্ত করাইলেন, এই বাচ্চা কিন্তু পরে আর মায়ের স্তন চষে না। যখন না চষবে দুধ তৈরি হবে না। সহজ ফর্মুলা, মায়ের স্তনে দুধ আসে 2টা হরমোনের জন্য, অক্সিটোসিন এবং প্রোল্যাকটিন। একটা নবজাতক সন্তান যখন তার মায়ের স্তনে মুখ দেয়, মায়ের স্তনের যে বোটা তার পাশে যে কালো অংশ থাকে ওটাকে বলে এরিওলা, কালো অংশটা বোটার চারপাশে, ওটা সহ বাচ্চার মুখে দিতে হয়। তাহলে প্রপারলি সাক করলে সিগন্যাল ঠিক মতো যায়। অক্সিটোসিন সিগন্যাল পাঠিয়ে দেয় মায়ের পিটুইটারি গ্ল্যান্ডে, ওখানে বসে আছে প্রোল্যাকটিন হরমোন, ও দুধ তৈরি করে ছেড়ে দেয়। ও সিগন্যাল পায় যে বাচ্চা ক্ষুধার্ত, দুধ তৈরি করে ছেড়ে দাও। মায়ের খাবারের যে সারাংশ সেটা থেকে দুধ তৈরি হয় তাৎক্ষণিকভাবে। মায়ের স্তন কাটলে কিন্তু দুধ বের হবে না, রক্ত বের হবে। তাহলে কিভাবে হয়? মায়ের খাবারের সারাংশটা 2টা হরমোনের প্রতিক্রিয়া এটি আসে, অক্সিটোসিন এবং প্রোল্যাকটিন। অক্সিটোসিন সিগন্যাল দেয় যে বাচ্চা ক্ষুধার্ত, তার জন্য খাবার তৈরি করে পাঠাও। প্রোল্যাকটিন সে দুধ তৈরি করে ছেড়ে দেয়। বাচ্চা প্রপারলি সাক করলে সে দুধ পাবেই। কিন্তু মায়েরা ভুলে বাচ্চাকে বুকের দুধ থেকে বঞ্চিত করে। ওই যে কি ভুল, 3 দিন লাগে দুধ আসতে, এর মধ্যে সবাই বাইরে খাবার খাওয়ায়। এখন ওই যে হা করে আপনি ঝিনুক দিয়ে দেন আর চামচ দিয়ে দেন, ওটা খালি কোত করে গিলে, তাই করে না? পরিশ্রম কি করতে হয় যখন বাইরে খাবারটা খাওয়ান? হা করে থাকে, আপনি খাওয়াই দেন চামচ দিয়ে, ঝিনুক দিয়ে। আগে তো ঝিনুক দিয়ে খাওয়াতে গ্রামে, এখন তো ঝিনুক নাই, চামচ দিয়ে খাওয়ায়, বা কেউ ফিডার খাওয়ায়। শুধু কোত করে গিলে সহজে ওই যে অভ্যাস খারাপ হয়ে যায়। পরে কিন্তু ওই আইসা পরে আর মায়ের স্তন ঠিক মতো চষে না। যখন না চষে সিগন্যাল ঠিক মতো যায় না, যখন সিগন্যাল না যায় দুধ তৈরি হয় না। সহজ হিসাব। কাজে বাচ্চা কিন্তু এইভাবে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত হয়। আমরা যারা কোরআন শরীফ পড়েছি, সূরা আল বাকারাতে এই মায়ের বুকের দুধের কথা বলা আছে না? যারা পড়েছেন কত বছর পর্যন্ত? 2 বছর। একটা নবজাতক সন্তানকে তার মা কমপক্ষে 2 বছর বুকের দুধ পান করাবে। এটি আছে না সূরা বাকারাতে? তাহলে দেখেন কত বড় মর্তবা যে এই বিষয়টি পবিত্র কোরআন শরীফে উল্লেখ রয়েছে। কিন্তু আমার মা, প্রসূতি মা, তার নিজের ভুলে বাচ্চাকে দুধ থেকে বঞ্চিত করে। কি ভুলে? ওই যে 3 দিনের মধ্যে বাইরে খাবার খাওয়ায়, পরে আসে সে কিন্তু সাক করে না, দুধ তৈরি হয় না। হবে না? স্বাভাবিক। আপনি এখানে বসে আছেন, যদি ফ্যানের বাতাস খেতে চান আপনাকে সুইচটা দিতে হবে না? নাকি এমনি এমনি ফ্যান ঘুরবে? প্রশ্নই আসে না। সুইচটা দিলে ওটা কি সিগন্যাল? ও সিগন্যাল পাইলেও যে বুঝতে যে আমাকে এখন ঘুরতে হবে, ও ঘোরা শুরু করে দেবে। এখন বাচ্চা প্রপারলি সাক করবে না, দুধ তো তৈরি হবে না। গ্রামের ম্যাক্সিমাম বাচ্চা
বাচ্চাকে মানে ম্যাক্সিমাম মা বাচ্চাকে দুধ থেকে বঞ্চিত করে এই ভুলে। কথা কি বুঝে আসছে? আমি কি ভুল কিছু বলেছি মনে হয়? তাহলে গ্রামের মায়েরা বাচ্চাকে নবজাতক সন্তানকে দুধ থেকে বঞ্চিত করে তার অজ্ঞতার কারণে, তার অসচেতনতার কারণে। আর শহুরে মারা অতিমাত্রায় ফ্যাশন সচেতন। আমি সবাইকে বলছি না, ফিগার নষ্ট হবে, বাচ্চাকে বকুর দুধ দেয় না। কথা ঠিক না? অসংখ্য মা পাবেন। আর বাবা, এটা তো একটা প্রাকৃতিক বিষয়। আল্লাহ তাআলা তো মায়ের বুকে তার সন্তানের খাবার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যদি প্রকৃতির বিরুদ্ধে যান, প্রকৃতি কিন্তু আপনার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। ব্রেস্ট ক্যান্সার হয়, যে বাচ্চাকে প্রপারলি দুধ না পান করায় অনেক সমস্যা হয়, মাঝে হয় না? যারা মা তারা নিশ্চয়ই হয়েছেন এর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই জন্য বাচ্চার হক হচ্ছে মায়ের স্তন পান করা। এই হক থেকে যদি তাকে বঞ্চিত করেন, আপনি নিজেও কিন্তু সমস্যায় পড়বেন। অনেক নারীর ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হচ্ছে অন্য অনেক কারণের সাথে, এটিও আরেকটি কারণ বাচ্চাকে প্রপারলি দুধ না খাওয়ানো। তো একটার সাথে একটা রিলেটেড। তাই যে আমরা নবজাতক বাচ্চা জন্মের পরে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ দিব। 6 মাস পরে মায়ের বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার, ফ্যামিলি খাবার, সেই খাবার অভ্যস্ত করতে হবে। মায়ের বুকের দুধও দিতে হবে, পাশাপাশি 6 মাস পর থেকে পরিপূরক খাবার স্টার্ট করতে হবে। চাল, ডাল, সবজি, তেল দিয়ে খিচুড়ি করে খাওয়াতে হবে। তাহলে বাচ্চার পরিপূর্ণ পুষ্টি আসবে। কিন্তু আমাদের গ্রামে ম্যাক্সিমাম মা কিন্তু এখান থেকে অনেক দূরে। কি করে জানেন? আমি একসময় নেত্রকোনা চাকরি করছি, নেত্রকোনা জেলায়। সেখানে দেখছি কেন্দ্র একটা উপজেলা, সেই উপজেলার কথা বলছি। ওই যে চালের গুঁড়ি আছে না, চালের গুঁড়ি চিনি দিয়ে পানি দিয়ে জাল দিয়ে খাওয়ায়। আপনারা কেউ খাওয়াইছেন টাওয়াইছেন নাকি? এরকম গ্রামে কিন্তু অনেকে খাওয়ায়, এবং ওইটার একটা লোকাল নাম আছে, ওটার বলে লোতা, তাদের ভাষা আর কি। এরকম গ্রামে যে উঠান বৈঠক করতে গেছি, দেখি বেশ নাদোষ বাচ্চা 2-3টা মায়ের কোলে। তাহলে কি ব্যাপার, বাচ্চা এরকম কেন? মানে স্বাভাবিক না, দেখে বোঝা যায় থল থলে। তাদের কাছে মানে বোধ মোটা সোটা। তো আমার এক মা বলতেছে যে ওরা তো খালি খাওয়াই লোতা, এই লোতা খাওয়া হয়ে গেছে কোতা কোতা। লোতা খায় কোতা কোতা হয়ে গেছে, তাদের ভাষায় বললাম আর কি, তাদের গ্রামের ভাষায় ইউজ করলাম। লোতা খাওয়ায় কোতা কোতা হয়ে যায়। আমি সর্বনাশ করছেন আপনি। এই লোতা খাওয়াই যে কোতা কোতা মানে সেটা তো হয় নাই, টিপ দিলে আঙ্গুল ঢুকে যায়, মানে ওই যে থলথলে হয়ে গেছে। শুধু কার্বোহাইড্রেট খাওয়াইছে, কারণ চিনি বা গুড় কার্বোহাইড্রেট, চালের গুঁড়ি এটাও কার্বোহাইড্রেট। তো আমাদের যে খাদ্যের যে 6টা উপাদান, এটা তো নাই, শুধু পানি আছে আর কার্বোহাইড্রেট আছে। তো ও তো কোতা কোতা হবেই, শরীর ফুলে গেছে, টিপ দিলে আঙ্গুল টাইপা পড়ে, ছেলে দিয়ে ওইটা মানে অন্যরকম ভাবসাব। কিন্তু ওই মায়েরা মনে করছে এর বোধে ভালো স্বাস্থ্য। ওটা কি আসলে স্বাস্থ্য ভালো? ন। এর জন্য মায়েদেরকে এই পুষ্টির জ্ঞানটা থাকতে হবে। 6 মাস মধ্যে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন, এরপরে চাল, ডাল, সবজি দিয়ে তেল দিয়ে খিচুড়ি করে খাওয়াবেন। তাহলে আপনার খাদ্যের যে 6টা উপাদানই বাচ্চা পাবে, সে পরিপূর্ণভাবে বেড়ে উঠবে। এই স্বাস্থ্যের চাবিকাঠি কিন্তু মায়ের হাতে। মায়ের হাতে না? আগের কথা ফিরে আসে, পরিবারে রান্না বান্না কে করে? মা করে না বাবা করে? হাইজিনিক কন্ডিশন, এখন যে করোনার সিজন, এখন আরো বেশি স্বাস্থ্যবিধি মানতে হয়। আচ্ছা মা বোন যারা আছে, আপনার কি সবজি শাকসবজি কি কেটে ধন না ধুয়ে কাটেন? ধুয়ে কাটেন সবাই? না, সবাই না। ডানপন্থীরা বলেছে ধুয়ে কাটে, বামপন্থীরা কি বলে? কেটে ধন। দেখছেন এখানে কিন্তু দুই মত আছে। বাস্তবে এরকম, কেউ ধুয়ে কাটে, কেউ কেটে ধয়। তবে কেটে যে ধয় ওটাই বেশি। কাইটে ধুয়ে খলাইতে খলাইতে ওর ভিটামিনের 12টা বাজায় দেন। ওয়াটার সলিউবল যে ভিটামিনটা, মানে পানিতে দ্রবণীয় যে ভিটামিন, সেটি নষ্ট হয়ে যায়। তারপরে যে আলু কাটেন না, আমাদের টাঙ্গালে বলে ভুজুরি করা, মানে ছোট ছোট করে কুচি, যত কুচি বেশি করতে পারে মানে খুব বেশি ক্রেডিট। আপনি যত বেশি ক্ষুদ্র অংশে পরিণত করবেন, ওটার ভিটামিন লস তত বেশি হবে। বেশি তাপে রান্না করবেন, ভিটামিন লস বেশি হবে। একেবারে জাল দিয়া ভাজতে ভাজতে ভাজা ভাজা করে ফেলি না, খাদ্য গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই জন্য আপনার প্রপার তাপমাত্রা রান্না করতে হবে। সাইজটা একটু যত সম্ভব বড় করা যায় সেটা করতে হবে, তাহলে ভিটামিন লস কম হবে। এবং কাটার আগে ধুইতে হবে, ধুয়ে কাটবেন, কেটে ধুবেন না, তাহলে ভিটামিন লসটা কম। তাহলে পুষ্টি চাবিকাঠি কিন্তু মায়ের বোনদের হাতে, তাই না এখানে? আচ্ছা, এই গ্রামে যখন কথা বলি নানান ধরনের বিষয় চলে আসে। এই যে আমরা এই করোনার বিষয়ে কথা বলবো, তখন বুঝবেন যে স্যানিটেশনটা খুব বেশি জরুরি। এখন এই যে মাস্ক পরে কথা বলতেছি, নিজের মধ্যে মধ্যে গরু মনে হয় আর কি। আগে তো ছোটকালে দেখছেন যে গরু ঠোনা পড়ে, এখন তো সবাই ঠোনা পড়ছে, উপায় নাই। আর যেহেতু করোনা আসছে, পড়তেই হবে, এটা বাধ্য। নো মাস্ক নো সার্ভিস সরকার ঘোষণা করেছে। তখন আমাদের মাস্ক পড়তে হবে, যতই অসুস্থ লাগুক পড়তে হবে। এটা আমাদের নিজের সেফটির জন্য। হ্যান্ড স্যানিটাইজ করি না আমরা। একটু আগে আমার সরকারি অফিসার কিন্তু আমাকে হাতে এই যে স্প্রে করে দিয়েছে, এখানে আসার পরে খেয়াল করছেন কিনা। স্যানিটাইজার আমরা ব্যবহার করি, হ্যান্ড স্যানিটাইজার, সাবান দিয়ে হাত ধুই। এই করোনার জন্য আমাদের এখানে যে ব্যানার লাগানো, ফেস্টুন লাগানো আছে, এগুলো কেন করছি? স্বাস্থ্যবিধি পালন করি, তাই না? স্বাস্থ্যবিধি কিন্তু বেশি সংখ্যক মা এটা পালন করে না গ্রামাঞ্চলে। আমি আপনাদের কথা বলছি না, গ্রামাঞ্চলে, যেটা আপনাদের মাধ্যমে তথ্যগুলো গ্রামে দিতে হবে। কি করে না? খাবার টাবার রান্না বান্না তো মায়েরা করে, তাই বলছি না আগে? ওই যে ধোয়া কাটা বা কেটে ধোয়া, এটা তো একটা তথ্য দিলাম, যেটা অনেক সময় ভিটামিন লস করে ফেলে মায়েরা। আরেকটা মারাত্মক কাজ করে গ্রামের মায়েরা, ওই শিশুকে যখন শৌচকর্ম করায়,
আমরা সাবান দিয়ে হাত ধোয়ার কথা সবাই জানি, তাই না? সবাই এখানে এলাকায় সবাই জানি, খাবার আগে, তারপর পায়খানা থেকে ফেরার পরে, এগুলো জানি, দুটো তো কমন। সাথে আরও আছে ওই রান্না করার আগে হাত ধুয়ে নেবেন, শিশুকে খাওয়ানোর আগে। এবং একটি জিনিস অনেক সময় মায়েরা মানে না। কি মানে না? শিশুকে শৌচকর্ম করাইছে, মনে করে শিশু তো শিশু, এর আর তো গুরুত্বপূর্ণ কিছু না, ওই কোলে নিয়ে পায়খানা করে দিয়েছে, হয়তো কাপড় দিয়ে বা খ্যাট, গ্রামের কথা বলি, খ্যাট দিয়ে মুছে ঢেলতে ফালাই দিয়েছে পিছন থেকে। মা তো মনে হচ্ছে বহুত দূরে ফালাইছি, জায়গা পড়ছে কিন্তু রান্না করে পিছনে, ওখানে মুরগি দিয়ে আবার একটু মুরগি যা করা করছে, মুরগির পায়ের মধ্যে আসছে, ওইটা নিয়ে এসে ঘরে আসছে, ঘরে প্লেটে বসছে, মানে আমরা যা করার সে করে গেছে, পরিবেশে কিন্তু 12টা শেষ, বাজে বাজে না? এখানে শেষ না, একটু মন দিয়ে শোনেন। ওই যে মাঝে শিশুর যে মলটা পরিষ্কার করলো, সেটা মনে করছে একটু রস রস লাগছে, হাতে কষ, আসলে একটু মুছা ফেললো, তেমন কিছু না, এরকম ধারণা না মায়েদের? এখন চাচা বিকালে হাটে যাবে, চাষির কাছে পান চাইছে যে গেদার মাটা পান দাও, তো গেদার মা ওই যে পানের মধ্যে একটু পানি থাকে না, পান তো ভিজে পানি একটু ঝাড়া দেয়, দিয়ে আবার একটু আসলে মোছে না, তাহলে ওই চাষি আবার কিন্তু ওই চাষার ওই আসলে পানটা মুছে খাওয়াই দিল, তার খাওয়াইলো কেউ বোঝেন তো? খালি পান খাওয়াইছে না আর কিছু খাওয়াইছে? পানের সাথে কিন্তু ফ্রি আর কিছু খাওয়াই দিচ্ছে, এটি বাস্তবতা। এই জন্য যে বারবার বলছি যে এই হাইজেনিক কন্ডিশনটা অবশ্যই মেনটেন করতে হবে, এবং এটি কিন্তু চাবিকাঠি আমাদের মা বোনদের হাতে। আমি কি ভুল কিছু বললাম? কারণ আপনি কি খাবেন আপনার পরিবার সদস্য, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। আপনি কি চাচাকে শুধু পানি খাওয়াবেন না পানের সাথে আর কিছু রস ফ্রি খাওয়াই দিবেন, এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করতেছে। কাজেই স্বাস্থ্য বিধি মানতে হবে আমাদের। এই যে এই করোনার সময় খুব বেশি করে সাবান দিয়ে হাত ধুতে হবে 20 সেকেন্ড ধরে। ওই টিভিতে যতই বলি যে তোর সাবান স্লো নাকি, একটা অ্যাড আছে না, ওই যে বাচ্চারা হাত ধোয় যে একটা টিস করে, তোর সাবান স্লো নাকি, মানে ধুতেই থাক। এখন যে যাই বলে ওটা মানে দুষ্টমি করবেই। আমাদের যে নিয়ম সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, আপনার হাত মানে স্যানিটাইজ করার জন্য স্যানিটাইজ ইউজ করতে পারেন, সাবান পানি দিয়ে ধুতে পারেন, মনে করতে আপনাকে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। আর মায়েদের হাতটা আরও বেশি, যেহেতু আপনার পরিবারের পুষ্টিটা কিন্তু আপনাদের হাত দিয়ে অন্য সদস্যের কাছে যায়, এই জন্য আপনাদেরকে আর একটু বেশি সচেতন থাকতে হবে। তো আমি দেখেন কথা থেকে এক জায়গা থেকে শুরু করে এক জায়গায় চলে গেছি না, কিন্তু রিলেশন কিন্তু এখনো আছে, আমি কিন্তু রিলেশনের বাইরে যাইনি এখনো। আমি কোন পর্যন্ত আসছিলাম? গর্ভবতী মায়ের যত্ন বলেছি, বাচ্চাকে বকুর দুধ খাওয়ানোর কথা বলেছি, অক্সিটোসিন প্রোলাক্টিন হরমোনের জন্য দুধ আসে সেটি বলেছি, মানে মধু দিলে কী ক্ষতি হবে সেটা বলি নেই। একটু মন দিয়ে শোনেন, যদি নবজাতক বাচ্চাকে মধু দেন, ওই মধুটা কি অত্যন্ত ঘন না? অত্যন্ত ঘন। কিন্তু মায়ের বুকের দুধের যে ঘনত্ব, একটু মন দিয়ে শুনেন, মায়ের বুকের দুধের যে ঘনত্ব, যে তাপমাত্রা, যে মিষ্টতা, যে অপটিমাম যে একটা কন্ডিশন, এটির সমকক্ষ কোনো খাবার পৃথিবীর কোনো বিজ্ঞানী তৈরি করতে পারে নাই। পারছে কি? ভবিষ্যতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এটা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা বলি, ভগবান বলি, সৃষ্টিকর্তার প্রদত্ত নিয়ামত নবজাতকের জন্য তার মায়ের স্তনের দুধ। এই দুধের সমকক্ষ কোনো খাবার নেই। এখন ওই যে মধু যে দিবেন আপনাকে নবজাতক বাচ্চাকে মিষ্টি কথা বলার জন্য, মধুর ব্যবহার করার জন্য, ওই মধু দিলে ক্ষতি হবে। কি ক্ষতি হবে? মধু হজম করার মতো শক্তি ওই নবজাতক বাচ্চার পরিপাকতন্ত্রের থাকে না। এই জন্য এটা ডাক্তারি কথা একটা বললাম, যে মেডিকেল ভাষায় বলে, যে ওরা বলে যে এটা যদি দেন পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, কারণ মধু হজম করার যে মানে সিস্টেম, সেটি ওই বাচ্চার উপযোগী না। অত্যন্ত গাঢ় ঘন খাবার, ওটা উপযোগী একমাত্র মায়ের বুকের দুধ। পানীয় দেওয়া নিষেধ। আমি সিরাজগঞ্জ চাকরি করেছি, সিরাজগঞ্জ দেখেছি একজন ওই শিক্ষিত বাবা বাচ্চা জন্মের পরে এরকম একটা বোতল নিয়ে আসছে, এটা তো মিনারেল ওয়াটার, এটা খাওয়ার পানি, ওই যে ইঞ্জেকশনে পানি দেয় না, ডিস্টিল ওয়াটার, সে ডিস্টিল ওয়াটার একটা বড় সাইজ নিয়ে আসে। কি ব্যাপার ভাই, কি করবেন? কয় বাচ্চারা খাওয়াবো। কারণ আপনারা তো সবসময় বলেন যে মায়ের বুকের দুধ ছাড়া কিছু দেওয়া যাবে, তো পানি তো নিরাপদ, এটা তো খাওয়ানো যাবে। ভয়াবহ অবস্থা, সে নিয়ে আসছে ডিস্টিল ওয়াটার। ইঞ্জেকশনে যে পানি দেয় সে মনে করছে এটা তো বেশি সেফ, তো এটা দেওয়া যাবে। পানি কি দেওয়া যাবে? পানিও দেওয়া যায় না। মায়ের বুকের দুধে সবই দেওয়া আছে, সমস্ত পুষ্টি উপাদান। এটা হচ্ছে শিশুর প্রথম টিকা। কাজে মায়ের বুকের দুধের বিষয়ে আমাদেরকে অবশ্যই মানুষ সচেতন করতে হবে। কখনো বাইরে খাবারটি খাওয়ানো যাবে না ওই 3 দিনের মধ্যে, তাহলে মায়ের বুকের দুধ তৈরি হবে না, শুকিয়ে যাবে, যেটা আমি আগে বলেছি। তা এই যে কিছু জীবন ঘনিষ্ঠ তথ্য দেওয়ার চেষ্টা করা, এগুলো কি আমাদের কাজে লাগবে মনে হয়? একটু আওয়াজ দেন। সবাই একমত? তাহলে আমরা এই যে তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম, শেষ করবো না, চলে যাবো? ও আচ্ছা, অডিয়েন্স শুনতে চাচ্ছে। আমি আপনারা আবার বোরিং মানে বোর ফিল করছেন কিনা। তো আসলে এই যে শিশুর খাওয়ার কথা বলে আমি আবার টাইমে দেখে খেয়াল করছি, আবার ইয়েনে ম্যাডাম কখন আসবে। তো ওই যে শিশুর কান্নাকাটির কথা বলছিলাম না, যে খালি কান্দে আর আমি খালি খাওয়াই দিই। আচ্ছা, এখন ওর সাথে তো অন্য কোনো সমস্যা নাই, মানে অন্য কোনো ভাষা তো সে জানে না, জানে কি? তার ভাষা একটা। এখানে বাড়ি তো সাভারে নাকি? সাভারের বাড়ি কেউ আছেন? সবাই স্থানীয় নাকি? হয়তো 2-1 অফিসার যারা তারা বাইরে। আচ্ছা, আমার বাড়ি তো টাঙ্গাইল, আমি টাঙ্গাইলে প্রতি মাসে আল্ট্রাসোনোগ্রাম করলে কি হয়? অটিস্টিক বাচ্চা বেশি জন্ম হয় পৃথিবীতে কোরিয়াতে।
ওই এলাকাতে ঘরে ঘরে আল্ট্রাসাউন্ড মেশিন আছে, মানে আমরা তো ডাক্তারের কাছে যাই, ক্লিনিকে যাই আল্ট্রাসাউন্ডোগ্রাম করার জন্য, বাচ্চা ছেলে না মেয়ে কেমন আছে কি সমস্যা, ওরা ঘরে ঘরে বসাওয়ালা মানুষ যার যার পরিবারে একটা করে কিনে নিচ্ছে আল্ট্রাসাউন্ড, মানে সমানে খেলে আল্ট্রাসাউন্ড করে। অতিমাত্রা আল্ট্রাসাউন্ড করানোটা ক্ষতিকর, মানে অটিস্টিক বেবি জন্মানোর পিছনে বিভিন্ন কারণ আছে, এটিও একটি কারণ। মাদকাসক্তি একটি কারণ। বেশি বয়সে মা হওয়া, বয়স 20-এর আগে বাচ্চা নেবেন না, 35-এর পরে বাচ্চা নেবেন না। 20-এর আগে বাচ্চা নেওয়ার রিস্ক, 35 ক্রস করার পরে বাচ্চা নেওয়ার রিস্ক, অটিস্টিক বাচ্চা জন্মের হার বেড়ে যায় 20-এর আগে 35-এর পরে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। খোঁজ নিয়ে দেখবেন যারা একটু বেশি বয়সে মা হচ্ছে সমস্যা আছে, হয়তো আপনাকে বলবে না কিন্তু সমস্যা আছে, একটু ক্লোজ মনিটরিং করেন, বাচ্চার সমস্যা আছে। কাজে অটিস্টিক বাচ্চা যাতে জন্ম না হয় সেই জন্য 20-এর আগে কেউ বাচ্চা নেবেন না মা বোনরা, আর বয়স 35 হলেও বাচ্চা নেবেন না। বয়স হচ্ছে 20 আর 35 এর মধ্যে বাচ্চা নেবেন। আর কোনো প্রশ্ন না থাকলে আমি কথা শেষ করবো, অনেক কথা বলেছি। জি বলেন। অনেক ধন্যবাদ। রক্তের গ্রুপ, সেম গ্রুপের রক্তের সমস্যা হয়, এই জন্য ভালো হচ্ছে বিয়ের আগে ব্লাড গ্রুপটা টেস্ট করিয়ে নেওয়া, কিন্তু আমাদের দেশে কালচারটি নেই। ব্লাড গ্রুপ তো দেখবুতের কথা, কেউ কারো মুখ দেয় না, আছে না এরকম, যে ওর ছেলে তোর বিয়া, এরকম অনেক বিয়া তো হয় না এরকম, ইদানিং কিছুটা কমেছে, তারপরে এখনো আছে। কাজে ব্লাড গ্রুপটা খুবই ভাইটাল ফ্যাক্টর। এটাতে একই সেম ব্লাড গ্রুপ হলে পরে সেটা যদি বিশেষ করে নেগেটিভ হয় ভয়াবহ অবস্থা হয়। ওই বাচ্চা ভবিষ্যতে বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি হয়ও রক্তের রোগ নিয়ে জন্মায় ওই বাচ্চা। হাবাকুম তো সেটা আছে, কিন্তু এমনি রক্তের ভিতরেও যেটা আপনি খালি চোখে বুঝবেন না, আজীবন তাকে বয়ে বেড়াতে হবে। এই জন্য বিয়ের আগে ভাই বা বোনেরা যারা আছেন দয়া করে ব্লাডটা টেস্ট করে নেবেন, এটা আপনার জন্য ভালো, আপনার সন্তান ভবিষ্যতের জন্য ভালো। থ্যালাসেমিয়া রোগ, আমি সেটা বলছি, অনেক রোগ হয়। আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আপনার আজকের কথায় আজকের উপস্থাপনা এত সাবলীল ছিল যে আমরা খুব বেশি উপকৃত হলাম। আচ্ছা। এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা বিষয় একটু জানার আছে। জি, বলেন। আমরা যারা চাকরিজীবী মা আছি বা জি। সব ক্ষেত্রেই আছেন, জি। তো সেইখানে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা যে ডে কেয়ার সেন্টার। অনেক ধন্যবাদ, আমি আপনার প্রশ্নটা পেয়ে গেছি, অনেক ধন্যবাদ। উনি যে বলেছেন ডে কেয়ার সেন্টারের আমাদের এটা মহিলা, সেটা আপনাদের আশার খবর আগে ছিলেন, আগে শুধু বিভাগে মানে ঢাকায় ছিল বড় বড় শহরে, এখন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটি করে ডে কেয়ার সেন্টার অলরেডি চালু হয়ে গেছে সীমিত পরিসরে, এবং এটা আস্তে আস্তে পরিধি বাড়তেছে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একটা খুব রিলেটেড প্রশ্ন করেছেন, এই বিষয়ে এই প্রশ্নটি কেউ করেনি। চাকরিজীবী মায়েরা সন্তানকে বকর দুধ কিভাবে দিবে প্রশ্ন আসে না মনে? আপনাদের প্রশ্নটা আমি করছি, আবার উত্তর আমি দিচ্ছি। মায়ের স্তনের দুধ সাক করে বাইরে রাখতে পারবেন, কোনো ফ্রিজিং করতে হবে না, 8 ঘন্টা। মন দিয়ে শোনেন, 8 ঘন্টা মায়ের বুকের দুধ যদি বাসায় রেখে আসেন, ওই বাচ্চা, আপনার অফিস টাইম কটা? 8 ঘন্টা না 9টা 5টা? 8 ঘন্টা ওই দুধ ভালো থাকবে, ফ্রিজে রাখতে হবে না। হ্যাঁ, এটা একেবারে পরীক্ষিত সত্য। আরো আমার ভালো লাগছে যে আপনারা কথা শুনতে আগ্রহ প্রকাশ করছেন, আর আগ্রহ মানে আগ্রহী শ্রোতা থাকলে বক্তার আগ্রহ বেড়ে যায়। অনেক ধন্যবাদ। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তাহলে বললাম, 8 ঘন্টা আপনি সাক করে বাইরে রাখবেন, ফ্রিজিং করতে হবে না, ভালো থাকবে, কোনো সমস্যা নেই। আপনি গরুর দুধ কিন্তু 8 ঘন্টা রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে, কোনো দুধই পাবেন না, শুধুমাত্র মায়ের দুধ। দেখেন আল্লাহ তাআলা কত প্রপার সিস্টেমে এটি তৈরি করছে, তাহলে এটা করবেন। আর হচ্ছে যখন মায়েরা বাচ্চাকে বুকের দুধ পান করাবেন, গ্রামে একটা ভুল প্র্যাকটিস আছে, একবার একটা খাওয়া আবার একটা খাওয়া, মানে সাইড চেঞ্জ করে। আবার মুরগি দাদি নানি আছে না, প্রায় একটা ভাত খায় তো তরকারি খায়, মানে তাদের ভাষায় বললাম, মানে আজ দুষ্টমি করে বলে আর কি, একবার এক পাশে খাওয়ায়, ডান পাশে কয়েকটা ভাত, এটা বাম পাশে তরকারি, আর সব আপনি কি ভাত তরকারি খাই নাকি বাচ্চা? এটা কখন করবেন না, দয়া করে কি করবেন, এক পাশে যখন একদম প্রপারলি খাবেন, কারণ এক এক সময় এক এক টাইমে এক এক ধরনের পুষ্টি নির্গত হয়। যদি আপনি চেঞ্জ করেন সে কিন্তু প্রপার পুষ্টি পাবেন না। যখন যেটা খাওয়াবেন পরিপূর্ণভাবে তাকে ওই পাশেটাই খাওয়াবেন, এটা কিন্তু একবারে মাস্ট, মানে এটা করতে হবে, তাহলে বাচ্চা পরিপূর্ণ পুষ্টি পাবে। যদি আপনি চেঞ্জ করেন, যেটা পাইলো আংশিক, এটাও আংশিক, পরিপূর্ণ হবে না। কথা ক্লিয়ার? অসংখ্য ধন্যবাদ।